সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো রয়েছি। আজকে আপনাদের সঙ্গে আমি বরাবরের মতো রয়েছি কাজল হায়দার। আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আমার এবং বিশ্ব সংযোগের তরফ থেকে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকে আমরা মূলত একটু ইউক্রেন রাশিয়া সে 4 বছর ফেব্রুয়ারিতে হয়ে যাবে 22 তারিখে। 4 বছর বলা যেতে পারে। সেই খারাপ সময় বলেন, তারপর আমি তো নাটক বলি যে এই যে সংলাপগুলা হয়, কেউ বলে যে পুতিন সময় কিনছেন, কেউ বলছে যে ট্রাম্প তার সেই অধরা নোবেল পুরস্কার পাওয়ার জন্য এটা থামিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। আর দর্শক, আপনারা কি মনে করেন এই বছরে কি যুদ্ধটা থামবে? আপনারা কমেন্টে জানান। আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই বিশ্ব সংযোগটা আপনারা দেখছেন, এই অনুষ্ঠানটা দেখছেন, সেটা আমাদেরকে জানিয়ে দেন। তো সরাসরি আমি আতিক ভাইয়ের কাছে চলে যাই। আমরা দেখলাম যে আবুধাবিতে 2 দিনে একটা আলাপ আলোচনা হলো, অনেকদিন পর হলো কিন্তু, এবং সবচেয়ে এই 4 বছরের মধ্যে যদি আপনি গুরুত্বপূর্ণ বলেন তাহলে 3টা দেশ একসাথে বসেছে। এর আগে কখনো হয়নি এটা। ইন্ডিভিজুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র দুজনের সঙ্গে বসেছিল। আপনি সর্বশেষ সামারিটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের। না, সর্বশেষ তারা ত্রিপক্ষীয় যে আলোচনায়, তো মার্কিন কর্মকর্তারা একটি বড় পদক্ষেপ হিসাবে দেখছে এবং তারা এটাকে এভাবেই ব্যাখ্যা করছে। আর ইউক্রেনের পক্ষ থেকে এটা শান্তি প্রক্রিয়া তারা পর্যালোচনা করছে, কিন্তু এই শান্তি পর্যালোচনার পরপরই কিন্তু রাশিয়া আবার কিয়েভ এবং খার্কিভে ব্যাপক ড্রোন এবং মিসাইল হামলা তারা অ্যাক্টিভ রয়েছে। হ্যাঁ, মানে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, এদিকে শান্তি আলোচনার জায়গায় শান্তি আলোচনা রয়েছে। ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র যেই কাজ করেছিল, আমার মনে হচ্ছে রাশিয়া এখন একই কাজ করছে। ভেনেজুয়েলা বলছে আসো আমরা আলোচনা করি, আর এদিকে সব ব্যবস্থা করে ফেলছে। হ্যাঁ, ঠিক রাশিয়াও ঠিক একই কাজ করতেছে এদিকে, এবং রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কাজে সায় দিচ্ছে, যেমন গ্রিনল্যান্ডকে বিক্রি করে ফেলে। মানে ইউরোপকে এখন রাশিয়া একটা বাড়ি দিচ্ছে সুযোগ বুঝে আর কি। এবং একই সুযোগে ন্যাটোর অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ ইউরোপের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধ মানে ন্যাটো ভেঙে পড়ার উপক্রম। কারণ ন্যাটোর মূল দেশগুলাই তো ইউরোপ, এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর নিরাপত্তার নামেই কিন্তু মূলত ন্যাটো তৈরি হয়েছিল। ঠিক। এই অবস্থায় এখন আসলে রাশিয়া হলো খুব আরামে খেলতেছে, এবং বল এখন অনেকটা রাশিয়ানদের ফরে আছে। আচ্ছা। কারণ সে একই সাথে আমেরিকা তাকে খুব বেশি সমালোচনা করতে পারতেছে না, কারণ সে নিজেই কিছু দোষ করেছে। আর এদিকে সে তো ইউক্রেনের আগেই ক্রিমিয়া দখল করেছিল একদম প্রথমে, তারপরে ডোনেস্ক এবং ডনবাস এবং জাপোরিজিয়া। হ্যাঁ, তো এখন আবার সে কিয়েভ এবং খার্কিভে হামলা করে, এবং ওদের তো এখন শীত চলতেছে, প্রায় 8 লাখ লোকের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। বেছে বেছে জ্বালানি সেক্টরগুলোকে তারা হামলা চালাচ্ছে। তো যার ফলে ইউক্রেনের এখনো যারা ইউক্রেনের ভিতরে বসবাস করতেছে সাধারণ মানুষ, তাদের জীবন একদম ত্রাহি অবস্থা। এবং ওদের যুদ্ধে তো আসলে মারা যায় কম, হ্যাঁ, তারপরেও কিন্তু কিয়েভের হামলা 1 জন মারা গেছে এবং 15 জন আহত হয়েছে। এবং গ্যাস, বিদ্যুৎ, পানি, এবং ওদের তো আরেকটা অতিরিক্ত হলো তাপ, শীত থেকে বাঁচার জন্য এই সেক্টরটাকে একদম সাইজ করে দিচ্ছে আর কি। যার ফলে ইউক্রেনের এই মুহূর্তে যুদ্ধ চালিয়ে যাওয়াটাও একটা মুশকিলের ব্যাপার আছে, কারণ ন্যাটো তো নিজেরাই দ্বিধা বিভক্ত সেই শুরু থেকে। 32টা দেশ, 32টা মতামত, এক জায়গায় আসতে পারছেন না, যেটা সবসময় পুতিন। এবং সর্বশেষ আপনি কালকে ইটালিতে কিন্তু ন্যাটোর একটা মানে বিশেষ করে আমেরিকানদের বড় বিমান ঘাঁটি এবং সামরিক ঘাঁটিও আছে। তো ইটালিকে যখন একটু আজে বাজে কথা বলছে, তখন কিন্তু ইটালির প্রধানমন্ত্রী কালকে রাতে বলছে যে তোমাদের ঘাঁটি সরায় নাও, তোমাদের সাথে আমাদের ব্যবসা চলবে না, এবং তোমাদের ম্যাকডোনাল্ডসকেও আমরা বন্ধ করে দেব। তো এগুলা কিন্তু ইউরোপের ভিতরে একদম চরম বিভাজনের একটা ইঙ্গিত, কারণ ইটালি ইউরোপের একটা শক্তিশালী দেশ এবং ন্যাটোর অন্যতম শক্তিশালী দেশ। ফ্রান্স ন্যাটোর অন্যতম লিডারশিপ দেশ বলা যাবে, শক্তিশালী ফ্রান্স, জার্মানি। তো এদের সাথে যখন মার্কিনীদের এই ভাঙন তৈরি হইতেছে, তার মানে এখানে মজাটা হলো রাশিয়ার। পুতিন বসে বসে মজা নিচ্ছে আর কি, যে একদিকে ন্যাটোর মধ্যে বিভক্তি, যার ফলে এমনিতেই এখন ইউক্রেন আর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, কারণ এখন ন্যাটো দেশগুলো, ওই ইউরোপিয়ান দেশগুলো ন্যাটোকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। এখন তারা আর এই ইউক্রেন ইস্যুতে তারা বুঝতেছে যে আমেরিকা তার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাচ্ছে, বন্দুক রেখে গুলি করতেছে বা তার ঘাড়ে কাঁঠাল খাচ্ছে।
তো এই অবস্থায় এখন ইউরোপ আসলে আর কতটুকু সামনে আগাতে পারবে ন্যাটোকে নিয়ে, এটা একটা নতুন করে প্রশ্ন তৈরি করে দিয়েছে। আপনার মনে আছে, আপনি যেহেতু ফ্রান্সের কথা বলেন, ফ্রান্সের আপনার ম্যাক্রো একটা কথা বলেছিলেন, সে কিন্তু আপনার মধ্যপ্রাচ্যের যে বোর্ড অফ পিস সেখানে কিন্তু সে যায়নি, এই জন্য ক্ষিপ্ত ট্রাম্প তার উপরে অনেকটা। আর গ্রিনল্যান্ড ইস্যু তো একটা আসছে, মানে গ্রিনল্যান্ড ইস্যু কি আপনার কাছে মনে হয় যে আগুনে ঘি দেওয়ার মতো একটা অবস্থার সৃষ্টি করেছে সর্বশেষ? গ্রিনল্যান্ড ইস্যু তো অবশ্যই আগুনে ঘি দেওয়ার মতো, এবং আমেরিকা যে একটা দখলবাজ দেশ এবং শক্তি প্রয়োগ করে কোনো কাজ করতে চায়, এটা তার একটা প্রমাণ। এবং এই গ্রিনল্যান্ড ইস্যুটা, ইউক্রেন ইস্যুতেই ইউরোপ আসলে একটু কনফিউশনে পড়ে গিয়েছিল, কিন্তু গ্রিনল্যান্ড ইস্যুতে এসে ইউরোপ একদম এখন অনেকটা সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি যে তারা আসলে আর মার্কিন যুক্তরাষ্ট্রের এলাই হয়ে থাকবে কি থাকবে না, এবং তারা কি তাদের নিজস্ব নিরাপত্তা বলয় গড়ে তুলবে নতুন করে, এবং রাশিয়াকে তারা আর আগের মতো শত্রু ভাববে কিনা। মানে জিওপলিটিক্স, আন্তর্জাতিক রাজনীতির যে জিওপলিটিক্স শব্দটা আমি বলি, এইটাতে এখন নতুন করে ইউরোপের চিন্তার সময় এসেছে। এবং এতদিন আসলে আমরা ধরতাম যে ইউরোপিয়ানরা আসলে বলদ টাইপের জাতি, কারণ তারা আমেরিকা যা বলে তাই করে। তো ইউরোপিয়ানরা ভাবতো যে না, আমেরিকা একটা লিডারশিপ কান্ট্রি, কিন্তু এই মুহূর্তে এসে ঠিক ইউরোপিয়ানরা বুঝতে পারতেছে এই বিষয়টা, যে তাদের ঘাড়ে যে বন্দুক রেখে আমেরিকা সব। আপনি যেহেতু ন্যাটোর কথা বললেন, রাশিয়াকে আবার মূল্যায়ন করার কথা বললেন, আমি 4টা শব্দ বলি আপনাকে। ZIFH মানে জার্মান, ইটালি, ফ্রান্স। এটা কিন্তু পরোক্ষভাবে জার্মানির আপনার একজন মন্ত্রী বলেছেন, এবং তাদের খুব বড় মাপের একটা অ্যাক্টিভিস্ট কিছুদিন আগে বলেছিলেন যে আমাদের সময় এসেছে রাশিয়ার সঙ্গে সবকিছু বাদ দিয়ে নতুন করে এগিয়ে যাওয়া। ইটালি মেলোনি কিন্তু বলেছেন সময় এসেছে তাকে ফোন দেওয়ার। ফ্রান্সে কথা আগে বলেছেন, ম্যাকো তো বারবারই বলছেন। আপনি যদি লাস্ট 15 দিনের হিস্ট্রিটা টানেন, গণমাধ্যমগুলো দেখেন বিদেশিদের, তাহলে কিন্তু আর হাঙ্গেরিতে সবসময় আছে পুতিনের সঙ্গে। না, কিন্তু মূল বিষয়টা হলো, আপনি এদিকে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে, যে জেরেড কুশনার, ট্রাম্পের জামাতা, এবং সে একজন অন্য ধর্মের, হ্যাঁ। তারপর স্টিভ উইটকফ, দুইজন মস্কোতে ভ্লাদিমির পুতিনের সাথে 4 ঘন্টা বৈঠক করেছে। এই বৈঠককে মার্কিন কর্মকর্তারা অত্যন্ত ফলপ্রসূ বলেছেন, এবং বলছেন যে চূড়ান্ত অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আসলে রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হয় এটা বাইরের কারো জানার উপায় নেই, কিন্তু তারপরে আমরা যেটা মানে গ্যাজ করতে পারি সেটা হলো মূলত যে ট্রাম্প আগামী 1-2 বছরে দুনিয়াব্যাপী যে আকামগুলা শুরু করবে, এগুলা নিয়ে তাদের মধ্যে সমঝোতা হয়েছে যে ঠিক আছে, তোমরা আমাদের ভেনিজুয়েলা ছাড় দাও, আমরা তাহলে তোমার ইউক্রেন এবং এসব বিষয় নিয়ে আমরাও কথা বলবো না। এবং মধ্যপ্রাচ্যে মার্কিনীদের এখন নতুন একটা অভিযান সম্পর্কে আমরা সবাই জানতে পারতেছি, যে চারদিক থেকে সে সমরাস্ত্র, দক্ষিণ কোরিয়া থেকে তার সেটআপ, মিসাইল সেটআপ নিয়ে আসছে, এবং খোদ তার মূল ভূখণ্ড থেকে সেটআপ নিয়ে আসছে, এবং বিমান রিফুয়েলিং করার মতো যে আকাশের যে বিমানগুলো, ওগুলো নিয়ে আসছে। ধারণা করা হচ্ছে 180টা জঙ্গি বিমান এবং খুবই অত্যাধুনিক, এগুলো নিয়ে তারা হামলা করবে। এবং তা মার্কিনীরা সাধারণত হামলা করে ছুটির দিনের আগে, মানে ইউরোপ আমেরিকার শেয়ার বাজার যেন আবার পতন না ঘটে, ওইটা ঠেকানোর জন্য তারা করে কি এই আগের দিনের হামলাটা করে। এবং আরো মজার ব্যাপার, ইউরোপের জার্মানের লুফথানসা সহ শুরু করে ইউরোপের সব ম্যাক্সিমাম এয়ারলাইন্স রাতের বেলা যে মধ্যপ্রাচ্যগামী বা মধ্যপ্রাচ্যের বিশেষ দেশে যে তাদের ফ্লাইট গুলা ছিল সব ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ, এবং দিনেও সীমিত আকারে সেটা ফ্লাইট চালাচ্ছে। তার মানে একটা যুদ্ধ আগামী 10-15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে যে হবে, এটা মোটামুটি নিশ্চিত বলা যাচ্ছে। আমরা চাই না হতে, কিন্তু আপনি তো এটাকে আটকে রাখতে পারবেন না, এটাই হচ্ছে মূল কারণ। আর এই যে এই বৈঠক তার জামাইয়ের সাথে পুতিনের যে বৈঠক এবং ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেওয়া, এগুলোও এই যুদ্ধ শুরুর লক্ষণ। কারণ আমেরিকার অর্থনৈতিক এবং অস্ত্রের সামর্থ্য এখন একই সাথে 2-3 সেক্টরে যুদ্ধ করার মতো সামর্থ্য নাই। কারণ এর আগে তারা ওই যে 12 দিনের যুদ্ধে তাদের অনেক মিসাইল ইউজ করে ফেলছে। ওইসব মিসাইল কিন্তু চাইলেই আমরা উৎপাদনে যেতে পারবে না, রিপ্রোডাকশনে যাওয়া যায় না। তো এই কারণে সে তার অন্য জায়গায় যে জিনিসগুলো আছে ওগুলো মানে অস্ত্রের ব্যবহার সীমিত করে দিচ্ছে। তা এই জন্যই তার ইউক্রেন যুদ্ধটা থামানো দরকার। এবং এক ঢিলে সে 2 পাখি, একদিকে ইউক্রেনের ওইটারে দিয়ে রাশিয়া টাশা এদেরকে আবার ঠান্ডা রাখা, হ্যাঁ, আবার একদিকে তার যুদ্ধ, এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ প্রস্তুতিটার সামনে রাখা। কারণ আমরা দেখেছি যে রাশিয়া যেসব দেশ থেকে তার কূটনীতিকে নিয়ে আসছে বা সংখ্যা কমিয়ে দিচ্ছে, সেখানে কিন্তু সংঘাতটা হয়েছে। আপনি যে দেশের কথা বলছেন, এখান থেকে কিন্তু ডিসেম্বরের শেষের দিকে রাশিয়া সরিয়ে নিয়ে এসেছে। এত বড় বড় যুদ্ধ, তা আপনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেক্সট টার্গেট, মধ্যপ্রাচ্যের একটি দেশ নেক্সট টার্গেট হচ্ছে, এই জন্য
আপাতত ইউক্রেন যুদ্ধটা বন্ধ করার জন্য ট্রাম্প উঠে পড়ে লেগেছে। এটা তার আগেরই ছিল, সে ওই যে আপনার ভলিউম 2 নামে একটা থ্রেটিং। কারণ হচ্ছে আপনারা দেখবেন যে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের প্রতিরক্ষা নীতি, এখান থেকে সবাইকে কিন্তু রাশিয়াকে কাছে টানার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তা আপনার কি মনে হয়? আমরা দেখেছি ভেনেজুয়েলায় রাশিয়া কিছু করেনি সেভাবে, কারণ স্বার্থ তো সব জায়গায়, আর রাশিয়ার ওই সামর্থ্য এখন নাই, আগের মতো নাই। কতগুলো সে ফ্রন্ট খুলবে? 6টা ফ্রন্ট খুলে রয়েছে ইউক্রেনে, তার পক্ষে আর সম্ভব না। কিন্তু আমার মনে হয় যে নেগোশিয়েটটা হয় সেটা হচ্ছে আপনার ব্যবসায়িক নেগোশিয়েটটা আমেরিকার সাথে ঠিক থাকে, তারপর তুমি যা করো। আপনি একটা 1 মিনিটে শেষ করেন। ঠিক একই অবস্থা আপনি খেয়াল করবেন যে ইরাক যুদ্ধের আগেও এবং লিবিয়াতে আক্রমণের আগেও মার্কিনিরা একই ঘটনা ঘটিয়েছিল। সারা পৃথিবীর সব জায়গা থেকে তাদের আর্মস অ্যামুনিশন গুলো এই নির্দিষ্ট বলয়ে নিয়ে এসেছিল এবং একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়েছিল তাদের কাছে অ্যাটমিক আছে। কিন্তু এখনো মধ্যপ্রাচ্যের ওই দেশটি সম্পর্কে একইভাবে তারা প্রচারণা চালাচ্ছে, চারদিকে আর্মস নিয়ে আসতেছে। কিন্তু এইখানে হলো শত্রু একটু ভিন্ন, এবং এটাকে মধ্যপ্রাচ্যের দেশগুলা কেন ওরিড, কারণ তারা দেখছে যে ইরাক আর সিরিয়া, লেবানন, লিবিয়ার বিষয়টা একরকম, আর এই দেশটির ব্যাপারে আরেকরকম। কারণ এটা তো প্রমাণ করেছে 12 দিনের যুদ্ধে। এবং এইটাকে বলা হচ্ছে যে শেষ, মানে ডিফেন্সের শেষ লাইন। এবং এই দেশ যদি এবার কোনো কারণে পরাজিত হয় তাহলে মধ্যপ্রাচ্যের সব দেশের অবস্থা আরো করুণ হয়ে যাবে। কারণ এই দেশটাকে বলা হয় ইমার্জিং লায়ন বলা হয়, এবং তারা এবং এই জাতির হিস্ট্রিও তাই যদি আপনারা দেখেন। তো সুপ্রিয় দর্শক, বিশেষ সংযোগের আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন, আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে এটা দেখছেন সেটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন। আর প্রমোশন ও বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব দ্রুত, হয়তো বা আতি ভাইয়ের সাথে, নতুন কোনো গেস্টের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর নিজেকে তথ্য দিয়ে আরো সমৃদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।